আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই। লেখনীতে ফাবিয়া মোমো। চিল্লানোর শব্দ ক্রমাগত বেড়েই যাচ্ছে, অনেকগুলো কণ্ঠের হইচই নিচ থেকে শোনা যাচ্ছে। এদিকে হতবুদ্ধির মতো রূপে রুমে পায়চারি করছে মেহনুর। কি করে ছেলেগুলো সামনে যাবে, কিভাবে সামলাবে এমন উটকো পরিস্থিতি? অসম্ভব বলে মনে হলেও এই মুহূর্তে কিছু মাথায় আসছে না ওর। কান ঝালাফালা হয়ে যাচ্ছে শব্দের জন্য। বরাবরের দরজার দিকে নজর দিচ্ছে মেহনুর, সেই সঙ্গে পা চালিয়ে অনবরত উত্তর টু দক্ষিণ দিকে ক্রমশ গতল হাঁটছে সে। যদি বুবু এসে সবটা সামলে ফেলে তাহলে আর নিচে যাওয়ার দরকার নেই, কিন্তু শব্দের তেজটা বলে দিচ্ছে বুবু এখনো দাদা ভাইকে আনতে পারেনি। বাধ্য হয়েও হোক বা না হয়েও হোক মেহনুর ঠিকই সামলাবে, ঝামেলা মেটানোর জন্য ব্যবস্থা করবে। সাদা পাড়ের গোলাপি আঁচলটা চট করে মাথায় টানলো মেহনুর, নাক পর্যন্ত ঢাকলো, দিয়ে মুখ ঢেকে ফেললো। অমনি রুম থেকে দ্রুত গতিতে বেরিয়ে মেহনুর যেতে যেতে বারান্দার নিচে দৃষ্টি ফেলে সবকিছু দেখলো। আঙিনায় ঠিক মাঝখানে লম্বাটে একটা পুরুষ দাঁড়িয়ে আছে। সুরাইয়াকে পারে না বেকায়দায় থাপড়াইতে। সুরাইয়ার মাথা নুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাছে, ক্ষণে ক্ষণে বজ্রপাতের মতো ধমক শুনে গা কাঁপিয়ে শিউরনি উঠছে। বাড়ির সবাই প্রায় উপস্থিত, কিন্তু সামলাতে পারছে না কেউই। সুরাইয়াকে এভাবে ধমকাচ্ছে, সে দৃশ্যটুকু দেখে ভয়ে গা পর্যন্ত শিউরে ওঠে। এদিকে আর একটু পারল না মেহনুর, পা থামিয়ে দাঁড়িয়ে গেল সে। অন্যদিকে আঙিনার এক কোণায় ততস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে সাবা। বারান্দার দিকে দৃষ্টি যেতেই দ্রুত নিচে নামতে ইশারা করলো। মেহনুর সেটা দেখে সঙ্গে সঙ্গে ভীত চেহারায় নাবোধক ধমকে মাথা নিচু করে লাগলো। মেহনুরের এমন ভীততা দেখে রাগে কটমট করে উঠল সাবা। এমনিতে মাহাতিম চিল্লিয়ে যাচ্ছে, ঠাস ঠাস দুগালে চড় মারলেও সোজা হওয়ার চান্স আছে। ঠিক সমস্যা তোমার মাথায়। কি সমস্যা তোমার মাথায়? কথা বলে কথা কানে যায় না? বয়স কত তোমার? মাত্র 18। এখনই ব্লা ব্লা কাহিনী কিভাবে করছো? ভংচং করে ঢং দেখিয়ে যেভাবে বেড়াচ্ছো লজ্জা করে না? তুমি কি জানো আমি তোমার চেয়ে খুব বেশি বড়? কি জন্য এমন ফাজলামি করছো? ঠোঁট উঁচিয়ে কাচুমাচু ভঙ্গিতে বাচ্চাদের মতো করে কাঁদছে সুরাইয়া। আমি চিঠিখানা লিখিনি, সত্যি সত্যি আপু 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 চিঠিখানা আপনাকে দিতে বলেছে। আপনাকে চিঠিখানা দিতে বলেছে। পকেট থেকে হাত বের করে চুলে ব্রাক ব্রাশ করলো মাহাতিম। চোখে মুখে রাগী ভাবটা তখন তোলে অকারে থামলেও সংযত করার চেষ্টা করছিল নিজেকে। পান থেকে চুন খসলে পাশে থাকা মেয়েটাকে ঠাটিয়ে দু চর মারতেও ভুল করবে না এখন। কোনোভাবেই ভেবে পাচ্ছে না এই নাছরবান্দা অকালপক্কা গাধি কিভাবে সামনে এসে কথা বলছে, বলার সাহস পাচ্ছেটা কিভাবে। মাহাতিমের ইচ্ছে করছে গলা টিপে ফাজিল মেয়েটাকে একেবারে মেরে ফেলে, কুটুকুটি করে বস্তায় ভরে পদ্মা বা যমুনাতে ভাসিয়ে দিতে, কিন্তু বিষ ভরা আফসোস এই কল্পনাকালেও সম্ভব না। তাই মাহাতিম নিজের রাগটা সামলানোর জন্য ওপরের দিকে মুখ তুলে চোখ বন্ধ করলো। শব্দ করে নিঃশ্বাস ছাড়তে কয়েক সেকেন্ডের মধ্যে চোখের পাতা খুললো। কিছু মুহূর্ত যেন ওইভাবেই দৃষ্টি আটকে রইল ওর। পরক্ষণে দু চোখ বিষময় ভস্ক হয়ে আছে, তার কপালে ভাঁজ পড়লো। মাহাতিম যখন ওপরের দিকে তাকিয়ে মুখ তুললো, নিঃশ্বাস ছাড়লো, তখন মেহরুন উল্টো ঘুরে নিজেকে আড়াল করতে চাইলো, কিন্তু মেহনুরের পিছনটা ঠিকই দেখতে পাচ্ছিল মাহাতিম। মাহাতিম সহসা থমকে গেল। মার্জা, এই সুযোগে ছেলেটাকে ইচ্ছা মতো বকতে লাগলো। সুজলা চুপচাপ সুরাইয়াকে সেখান থেকে নিয়ে গেল। ভাগ্যিস সুরাইয়ার মা বাড়িতে ছিল না, না হলে কেমন কেলেঙ্কারি হতো সেটা কেউ জানে না। এদিকে হান্নান শেখ তড়িঘড়ি করে বাড়িতে ঢুকলো। মার্জা তৎক্ষণাৎ বাবা মশাইয়ের কাছে চুপি গিয়ে খরচ করতে লাগলো। মাহাতিমকে চুপচাপ দেখে বন্ধু ও কাজিনরা ঘাবড়ে গেল। পরক্ষণে নীতির কাছে মূল বাক্যটা ঠিকই ধরতে পারলো। নীতি একবার ভাইয়ের দিকে তাকালো, আরেকবার তাকালো মেহনুরের দিকে। শাহনাজ ততক্ষণে বারান্দায় এসে নিচু স্বরে কিছু বলতেছে। মেহনুর তৎক্ষণাৎ দৌড়ে পালায় রুমের দিকে, কিন্তু পথিমধ্যেই মাথা থেকে আঁচল পড়ে যায় ওর। পেঁচানো খোপা আলগা হয়ে দৌড়ে গতিতে খুলে যায়। সেটা ধোপে ধোপে চুলের বাঁধন, কাঁধ পেরিয়ে পিঠ পেরিয়ে আরো কাঁধ।
থেকে কোমর এবং কোমর থেকে সোজা হাঁটুর কাছে আসতে পড়তে মেহনুর ডিরেক্ট রুমে ঢুকে বলল। আর দেখতে পেল না মাহাতিম। তখনই সৎবিদ ফিরে পেল, মুখ যেন নিচু করবে অমনি কাজিনদের কৌতূহল দৃষ্টি ওকে অপ্রস্তুত করে দিল। মাহাতিম শূন্য মুখে কয়েক সেকেন্ড চুপ করে থাকলেও নিজের নীরবতা ছেদন করলো। আমার মুখে কি সিনেমা চলছে? তোরা সিনেমা দেখতে এসেছিস? তাকিয়ে আছিস কেন? পুরো 8 জন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতে হুট করে পেট ফাটা হাসিতে সবগুলো মেতে উঠল। ওদের হাসি দেখে আকস্মিক হয়ে উঠল মাহাতিম। লুটোপুটি খেয়ে হাসাহাসি করছে এখন। কি নিয়ে এমন হাসাহাসির কীর্তি হচ্ছে বুঝতে পারলো না কেউই। নীতির কথায় মাহাতিম ক্ষুব্ধ ভঙ্গিতে চুপচাপ রুমে যেতে বাধ্য হলো। নীতি শুধু এইটুকুই বলল, ভাইয়া মেহনুরকে ডাকি। এইটুকু শব্দ শুনে মাহাতিম দারুণ লজ্জা এবং ওখানটা ইয়ার্কির কারণ হিসেবে অধমুখে বসে রইল। সুরাইয়া একটু সরে যেয়ে তামাশা করল। সেটা মনে হতেই গাড়ির করে ওঠে ওর। মাহাতিম আঙিনায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। তখন কোথা থেকে যেন সুরাইয়া এসে উদয় হলো। মাহাতিমের সামনে একটা চিঠি ধরে বাড়িয়ে বলল। ওর ঠোঁটের কোণে হাসি ঝলকাচ্ছিল। ঠিক তখনই মাহাতিম তখন এতটাই আশ্চর্য ছিল যে ফোনের ওপাশে জবাব দিতে একদমই ভুলে গিয়েছিল। সুরাইয়া কিন্তু থেমে নেই। সে বেহার মতো হোক বা ন্যাকামির মতোই হোক চিঠিটা সুন্দর করে ধরে দাঁড়িয়ে আছে। এমন ভাব যেন প্রেমিকের সামনে ভীষণ লজ্জায় হাবুডুবু খেয়ে মরে যাচ্ছে। মাহাতিম তার ডোনায়র তাকায়, এক কণ্ঠে চেঁচিয়ে ওঠে, তাতে ধমক আর ভয়ক্ত সুরে সুরাইয়া। তারপর শুরু করে কুরুক্ষেত্র মাহাতিমের জ্বালাতন। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে মাহাতিম এসব ভাবছিল, কিন্তু দরজার কাছে 3টা টোকা পড়তে চোখ মেলে দরজার দিকে তাকালো। অমনেই তড়া করে বিছানায় উঠে হান্নান শেখের ভেতরে আসার অনুরোধ করলো। হান্নান শেখের গায়ের সাদা লুঙ্গি ও ঘিয়ে রঙের পাঞ্জাবি পরিহিত ছিল। তিনি দরজায় দুদার রুদ্র করে পায়ে পায়ে বিছানার কাছে এসে বসলেন। মাহাতিম সহজার হাসিতে কিছু বলার জন্য চনমনে ভাব প্রকাশ করলো। হান্নান শেখ মৃদু সুরে বললেন, দাদু ভাই, তুমি কি মাফ চাওয়ার জন্য ঠোঁট নড়াচ্ছ? তাহলে সেটা করো না। আসলে আমার মেজ নাতনিটা একটু সোজা না। সে সবসময় সীমার বাইরে থাকতেই পছন্দ করে। দোষটা আসলে আমাদেরই। মাহাতিম দাদু, তোমার না। দেখুন দাদু, এসব স্ক্রুঢিলা মেয়ে মানুষকে একটু টাইটে রাখবেন। আমি না হয় আপনার কাছের মানুষ, কিন্তু আমার জায়গায় যদি বাইরের কোনো দুশ্চরিত্র পুরুষ হতো তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ দিকে চলে যেত। আপনিও জানেন আর আমিও জানি, একটা মেয়ের জন্য এমন অসভ্যতামি নিশ্চয়ই শোভা পায় না। তাছাড়াও একটা ব্যাপার বুঝিয়ে বলুন তো দাদু, আপনার আরো 3টে নাতনি আছে, তারও তো এরকম না? শাহনাজ আমার চেয়েও ভালো, ছোট, তবে নীতির সমবয়সী। ওর মধ্যে এমন উগ্রতা দেখিনি। সাবাও যথেষ্ট সমসাময়িক আচরণ করে। মেহনুর তো ছেলেদের সামনেই আসে না। তাহলে মেজো নাতনিটা এরকম কেন? কথাটুকু হান্নান শেখ ক্রেসে উঠে দৃষ্টি নিচু করলো। ঠোঁটের কোণে হাসি জানালো। তখনও কণ্ঠ তেমন নিষ্ফলক ছিল। মাহাতিম বৃদ্ধর অবস্থা দেখে কিছু হলেও বুঝতে পারছিল, কিন্তু মুখে কিছু বলল না। হান্নান বুক ভর্তি শ্বাস টেনে ছেড়ে দিল। হালকা গলায় বলল, অতি আদরে বাদর হয়, কথাটি অবশ্যই শুনেছ মাহাতিম? মাহাতিম প্রশ্ন শুনে উত্তরে হাসল। হ্যাঁ, বোধক মাথা নাড়ল। আর চোখে উত্তরটা জেনে হান্নান এবার স্পষ্ট করে বলল, মেজো বৌমা একটু বেশি আহ্লাদি। নিজের মেয়েকে একটু আলাদা বানাতে গিয়ে চরম অসভ্য বানিয়ে ফেলেছে। আমার যখন ভুল করি তখন আমরা বকা খাই, আর সুরাইয়া তখন আদর পেত। তফাৎটা এবার বোঝো। যাই হোক, আজকের ঘটনা নিয়ে আমি নিজে খুবই লজ্জিত। লজ্জায় মাথাটা এভাবে কাটা যাবে ভাবতে পারিনি। তাই দাদু, এই বুড়োর মিনতিটুকু সম্মান হিসেবে রাখো। দয়া করে বাইরে কথা ভুলেও সাত কান করো না, না হলে নাতনিকে বিয়ে দিতে পারবো না নেহাত। মাহাতিম আশ্বাসের সুরে বলল, একজনের জন্য 10 জনকে শাস্তি দিয়ে তো লাভ নেই দাদু। আমি এখানে মেহমান হিসেবে এসেছি, মেহমান হিসেবেই চলে যাব। মাঝের ঘটনাটুকু অবশ্যই ভুলে যাব, আপনি চিন্তা করবেন না। সুরাইয়ার যে ঘটনার পর মাহাতিম একটু নিস্তার পেল, কিন্তু স্বস্তি পেল না একদম।
বরাবর মনের মধ্যে অলিখিত কথাগুলো, কিছু অপ্রকাশিত উত্তেজনা যেন গুড়গুড় করছে। চোখের সামনে না চাইতেও কিছু অদ্ভুত দৃশ্য ভেসে উঠছে। দুপুরের পর ঠিক বিকালের দিকে বাইরে বেরোলো সে। রুমের বাইরে গিয়ে জানতে পারলো মাকে নিয়ে সবাই নাকি কাকে যেন দেখতে গিয়েছে। বাড়িতে একটা কাকপক্ষীও নেই বটে। মাহাতিম বিরক্ত বোধ করছিল বলে ট্রাউজারে দু পকেটে হাত গুজে হাঁটছিল। বাড়ির প্রতিটি রুম সহ সবকিছু দেখার ইচ্ছে ছিল, প্ল্যান করলো। মানুষহীন বাড়িটা বড্ড খাঁখা করছে। এখন চারপাশটা শুনশান হয়ে উদাস অবস্থা বিরাজ করছে। সাদা টি শার্ট এবং নেভি ব্লু ট্রাউজার পরে দক্ষিণ দিকের সাইডটায় চলে আসলো মাহাতিম। সিঁড়ি দিয়ে উঠতে শান্ত নয়নে কিছু দেখতে লাগলো। পা চালিয়ে হাঁটতে হাঁটতে শূন্য রুমে দেখলো মাহাতিম। তখনই সে বুঝতে পারলো এগুলো আসলে মেয়েদের রুম। যেহেতু বাড়িতে কেউ নেই, তাই স্বাচ্ছন্দ্যে তাদের রুমে ঢুকে চার দেওয়ালের সূক্ষ্ম কারুকাজগুলো দেখলো। কিন্তু বিধি যে অন্য কিছু পরিকল্পনায় মত্ত ছিল সেটা কেউ জানতো না। ভাগ্য যে এমন জায়গায় সুতো বেঁধেছিল সেটার জটটা আজকে খুলবে না। মাহাতিম মুগ্ধ দৃষ্টিতে সবকিছু পরখ করতে একদম কোণার দিকে রুমটার সামনে চলে আসলো। দরজা তখনও খোলা এবং পর্দা দুপাশে চাপানো ছিল। সে নিশ্চিন্ত মনে ভেতরে পা রাখতে দু চোখ আকস্মিক স্থির হয়ে গেল। বুকের ভেতর ভয়ঙ্কর যন্ত্রণা ক্ষিপ্তভাবে ছুটতে লাগলো। ধুকপুক ধুকপুক করে দোকানে নরম পর্দায় চাবুক স্পষ্ট হতে লাগলো। কি হচ্ছিল নিজের সঙ্গে টের পাচ্ছিল না। শুধু দু চোখ জুড়ে চুম্বকের মতো দৃশ্য সেটা ছিল। ফুসফুসের উপর অমন বেগের ভাব বিক্রিয়ার জন্য কিছু বলার সাহসটুকু ফুরিয়ে গেছে। মাহাতিম যেন কখনো রুমে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি একজন। সে রুমের ভেতরে সদ্য গোসল সেরে শাড়ি পরার কার্যে লিপ্ত ছিল। দরজার দিকে পিঠ দেওয়ায় দেওয়াল খেয়াল করেনি একদম। আঙ্গুলের ফাঁকে শাড়ি গুজে আবদ্ধ করে মাথা নুয়ে মগ্ন সে। গুছানো কুচিগুলো একত্রিত করে শাড়ি তুলে পেটের সাথে গুজবে। এক পলকের জন্য আয়নার দিকে তাকিয়েছে মেহনুর। সঙ্গে সঙ্গে বিস্মরক চাহনিতে স্তব্ধ হয়ে গেছে সে। চোয়াল ঝুলিয়ে হা করে তাকে অজান্তে ফোঁস করে সাজানো গোছানো কুচিগুলো পড়ে যেতে লাগলো। শাড়ির কুচিগুলো ছেড়ে দিয়ে হতস্তম্ভ হয়ে গেছে মেহনুর। আয়নার পানে দৃষ্টি দিয়ে বাকরুদ্ধ হয়ে আছে। মাহাতিম তো কখন এসে দরজার কাছে দাঁড়িয়েছে এইটুকু টের পায়নি সে। বুকটা ধরাস ধরাস করে কাঁপছে ওর। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখের অবস্থাও পালকহীন। হঠাৎ থরথর করে কাঁপতে লাগলো মেহনুর। এমনভাবে নিঃশ্বাস নিতে লাগলো গলার কাছে শিরাগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। খুবই অপ্রতিগৃষ্টভাবে নিঃশ্বাস টানছিল। মাহাতিম এতক্ষণে থ মেরে দাঁড়িয়ে থাকলে মেহনুরের এমন দৃশ্য দেখে আকস্মিকভাবে সদ্বোধ ফিরে পেল সে। গায়ের প্রতিটি পশম কাটার মতো চিরচির করে ফুটছিল। এ কেমন দেখে ফেলল সে। মনে সে কি সত্যি একটা ভয়ঙ্কর কাজ করে ফেলেছে। এই কাজের শাস্তি কি হতে পারে? অদ্ভুত একটা অপরাধ বোধে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল মাহাতিম। রুমে ঢুকে দুহাতে ধারাম করে দরজা লাগিয়ে রুদ্ধ দরজায় পিঠ লাগিয়ে দিল। ঠোঁট ভেদ করে শব্দযোগ বুক ভর্তি শ্বাস ছাড়ল। 1 মাইল দৌড়েও বুঝে এমন অবস্থা হয়নি। নিঃশ্বাস ছাড়ে না মাহাতিম। কপালের ওপর ঘামগুলো রীতিমতো চকচক করতে লাগলো। নিজেকে শান্ত স্থির করতে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেললো। কাটায় কাটায় 10 মিনিট পর ধীরে সুস্থে বিছানায় এসে বসলো। দৃষ্টি তখন ফ্লোর রেখে স্তব্ধ ভঙ্গিতে বসেছিল। জীবনে অনেক মেয়েকে দেখেছে, যুবতী নারী, বালিকা নারী, সাবালিকা সবাই দেখেছে, কিন্তু আজকের মতো অন্যমনস্ক উদাসীন আগে কখনো হয়নি সে। সে রূপের কাছে দৃষ্টি আটকে যায়। সেই চোখের মাঝে যেন দিক হারিয়ে ফেলে। সেই ভঙ্গির মাঝে অনুভূতি হয়ে যায় বারংবার। সাদা রঙের অনেক গোলাপি রঙটা মিশে যেমন রূপে দেখা মিলতেই হবে, তেমনি গায়ের রং ছিল মেহনুরের। চোখে দৃষ্টি ছিল অতল স্পর্শে। গভীরতম ভ্রূণ দুটো ছিল সরু ও খুব সুন্দর। চোখ দুটোর পাপড়ি ছিল ঘন, পাপড়িময় পল্লব। পল্লবে যখন চোখের পাতা বুঝে আসে তখন দেখা যায় রাজ্যের শ্রীযুক্ত অন্যান্য সৌন্দর্য। কম্পমান ওষ্ঠ দুটি কৃষ্ণচূড়া ফুলের মতোই রক্তিম ও লাল। কৃষ্ণচূড়া ফুলের ওপর বাতাসের স্পর্শ লাগলে যেমন হেলে দুলে থাকে, ঠিক তেমনি থরথর করে ঠোঁট দুটো কাঁপছিল ওর। মাহাতিম ওর ভরা রূপের সৌন্দর্য দেখে
তীব্র উৎকণ্ঠায় ছটফট করছিল। আকস্মিক আকর্ষণতা ভুল এর জন্য তৎক্ষণাৎ সে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু বেহায়া মনটা মস্তিষ্কের বিপরীত কল্পনা করতে বাধ্য করছিল। কেন কিছুই সঠিক কায়দায় ভাবতে পারছিল না। চিকন চিকন আঙ্গুলগুলো সাদাটে শরীরে অসংখ্য কুচি করছিল। পেটের সাথে কুচিগুলো গুজতে গিয়ে পেটের কাছটায় শাড়ি তুলতেই যখন অন্য স্থানে গুজবে, তখন বাকরুদ্ধ হয়ে গেল মেহিনুর। এদিকে মাহাতিমের ভেতরটা তুফানের মতো তন্ডভন্ড হয়ে যাচ্ছে। একের পর এক জলোচ্ছ্বাসে তীব্র ঝাপটা ভয়ঙ্করভাবে মনেরকে উদাস করে তুলছে। চোখ ও চোয়াল বরফের মতো শক্ত হয়ে আছে। নিজেকে স্থির রাখা দায় তার নিজেরই। কিন্তু মেহিনুরের অবস্থা যে বেগতিক মাত্রায় খারাপ হচ্ছিল সেটা হয়তো মাহাতিম জানে না। বাবা দাদার ছাড়া অন্য কোনো পুরুষের সামনে যে মেয়ে আসতো না, আজ এমনভাবে একজন পুরুষের সামনে আসলো যেটা তার লোমহর্ষ ঘটনার মতোই ছিল। মেহিনুর যখন অবাক হতবাক নির্বাত হয়ে গেল, শাড়িটা পরার মতো মানসিকতা একেবারেই লুপ্ত হয়ে গেল তার। টিকটিক করে সময়ের স্রোত অনেকক্ষণ পেরিয়ে যায়। অনুমান করা গেল বাইরে সাঁঝের আঁধার নেমে এসেছে। চতুর্দিক থেকে আল্লাহু আকবার ধ্বনি নির্জনতা ভেদ করে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে। আজানের সুরে পুরোপুরি চৈতন্য ফিরে পায় মেহিনুর। আবিষ্কার করে রুমের ভেতর ঘরঘুটে অন্ধকার, লাইট জ্বালানো হয়নি। সে সঙ্গে বাড়ির আনাচে কানাচে কেউ বাতি জ্বালায়নি, তার মানে এখনো কেউ বাড়িতে ফিরেনি। অন্ধকারের মধ্যে আন্দাজে সঙ্গে শাড়ি পরল মেহিনুর, পিঠের ওপর আঁচল টেনে জুবুথুবু হয়ে ঢাকলো নিজেকে। অন্ধকার নিঃশেষ করে লাইট জ্বালিয়ে দিল সে। আধভেজা দরজার দিকে নজর পড়তে বুকে কাপড় চিপড়ে ফেললো। মাথা মুচড়ে এলো এর। বয়সের গণ্ডি 16 পেরিয়ে 17-র কোটায় পা দিল। ছোট থেকে অন্তর্মুক্ত স্বভাবের মেয়ে ও চঞ্চলতার স্বভাব মেহিনুর বড্ড অপছন্দ। একটু বুঝতে শেখার পর থেকে কম কথা বলে, প্রয়োজনে আড্ডা দাদা ভাইয়ের সঙ্গেই বেশি দেয়। বেশিরভাগ সময় বিভিন্ন লেখকের বই পড়তেই চলে যায় তার। তবে বাকিটুকু সময় পড়াশোনার জন্য খাটায়, আর প্রয়োজন মতো বড় মা সাথে রান্নাঘরে চলে যায়। মেহেরুর নিজের চূড়ান্তভাবে শান্ত করে চুপচাপ বাইরে পা বাড়ালো। ডানে বামে ভালোভাবে দেখে নিয়ে সিঁড়ির দিকে হাঁটা ধরলো। আঙিনায় দাঁড়িয়ে ওদের ঠিক বিপরীত দিকে দোতলা তাকালো। কেবল একটা রুমে লাইট জ্বলছে, সেখানে বাকি সব রুম অন্ধকার। মেহনুর পরপর দুটো ঢোক গিলে আঙিনার বাতিগুলো জ্বালিয়ে দিল। এভাবে সিঁড়ির বাতি, উঠানের বাতি, বড় 3 রুমের বাতি দিয়ে 3 রুমের বাতি জ্বালিয়ে রান্নাঘরের চুলোর কাছে চায়ের পানি জড়ালো। দাদামশাই মসজিদ থেকে ফিরে চায়ের জন্য অপেক্ষা করবে, কিন্তু আচ্ছা দাদামশাই ভাইয়ের জন্য ভীষণ কিভাবে আড্ডা দিবে, সাথে সে কিভাবে আড্ডা দিবে, সেই পুরুষালী দৃষ্টির কপলতা কিভাবে মুখ ফুটে বলবে, এটা অসম্ভব, বলাই যাবে না ওর পক্ষে। রাতের দিকে খাবার পর্ব শুরু হলো। মাহাতিম খেতে এলো না। অনেকবার ডাকা সত্ত্বেও মাহাতিম খাবারের জন্য রাজি হয় না। মেহেনুর অতিথির জন্য রুমের ভেতরে খাবার খেয়ে নিত, কিন্তু আজ সে প্লেটে ভাত পলিথিনে পুরে গোয়ালের গরুকে খেতে দিয়েছে, সেটা কেউ জানে না। ভাতের একটা কোনাও গলা দিয়ে নাম্বার জোনেই দুজনের। চোখ বন্ধ করলেই এখনো সেই দৃশ্য ভেবে গা শিউরে ওঠে। রাতে খুবই তাড়াতাড়ি শুয়ে পড়লো সে, কিন্তু ঘুমাইল না একটুও। খোলা জানালার বাইরে আবদ্ধ দু চোখ অশ্রু টলমল বর্ষণ করছে। নীরবে নিবিষে আড়ালে অপ্রকাশে চুপি চুপি নিঃশ্বাসে বাঁধ ভাঙা কান্নায় মেহনুর ঠোঁট কামড়ে কাঁদছিল। নিজেকে কড়া নিয়মে রেখেছে এতদিন, কঠোর সেসব নিয়ম কানুন মেনেছে। আজ বাতাসের মতোই ঝটায় সবকিছু শেষ হয়ে গেল। অন্যদিকে বুকের ভেতর হাঁসফাঁস করছে মাহাতিমের। জীবনে এমন পর্যায়ে এসে কখনো প্রস্তাবে ভাবতেও পারেনি। ঘন্টার পর ঘন্টা সময় চলে গেল। নীতির রুমে সব কাজিন, সব বন্ধুদের আলোচনা বসা। কয়েক ঘন্টার ব্যবধানে মাহাতিমের অবস্থা এমন কেন হয়েছে সেটা ভেবে পাচ্ছে না ওরা। নীতির বোনদের মধ্যে সবচেয়ে হারামি হলেও কাজের বেলায় ন্যায় নিষ্ঠা। নীতি ও সৌভিকের কাছে ব্যাপারটা উদ্ভট লাগছে। তখনও প্ল্যান করলো সোজাসাপটা মাহাতিমকে জিজ্ঞেস করবে। সবকিছু মাঝে ভেবে মাহাতিমের রুমে এসে দাঁড়ায়।
ঘেরাও করে মাহাতিমকে। সবার প্রথম প্রতি প্রশ্ন, ভাই তোমার কি হয়েছে, কিছু বলবা? তুমি যে মুখে তালা লাগানোর মানুষ না, এটা আমরা সবাই জানি, কিন্তু তোমার কি যে কিছু একটা হয়েছে এটা অন্তত আমি বুঝি। বলো না ভাইয়া, কি হয়েছে, কি নিয়ে এত টেনশনে আছো? টি শার্ট পরোয়া মাহাতিম চুপ করে রইল। পাশ থেকে সাবির সোজাসুজি প্রশ্ন করলো, আমরা যাওয়ার পর নির্ঘাত কিছু হয়েছে ভাই? আই এম ড্যাম শিওর তুমি বিন্দাস মোড়ে ছিলা। আমরা আসতেই তোমার কি হলো? সবাই দফায় দফায় প্রশ্নের জোড়ায় জের করে ফেললো। সত্যি রাগ চলে আসছিল ওর, কিন্তু নিজেকে ধাতস্থ করে শান্তরূপে পরিস্থিতি সামলাতে স্বাভাবিক দৃষ্টিতে বলল, আমি যা বলবো মায়ের কাছে লাগিয়ে দিবি না তো? সবাই একসাথে বলল, একদম না। মাহাতিম ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে বলল, দৃষ্টিটা সবার দিকে নিক্ষেপ করে শান্ত সুরে বলল, বাড়িতে কেউ ছিল না। নো দ্য পয়েন্ট। বাড়িতে কেউ ছিল না। আমি হান্নান নানার বাড়িতে দেখার জন্য একা একা ঘুরছিলাম। সেখানে বাড়িতে কেউ নেই, তাই সবার রুমে ঢুকে কারণিক সাজা দেখছিলাম। বিশ্বাস কর, আমি ভাবতেও পারিনি দোতলার রুমটায় মেহনুর ছিল। ও আমাকে দেখে কেমন ডেঞ্জারাস রিয়াকশন দিয়েছিল সেটা আমি ডিসক্রাইব করতে পারবো না। আমি নিজেও শকড ছিলাম ও যে বাড়িতে আছে। আমি এইটুকু পর্যন্ত জানতাম না। জানলে আমি জীবনে ও রুমে যেতাম না। সার্চ লাইটে কারফিউ লোক আমার এখনো চোখে ভাসছে। মাহাতিমের কথা শুনে সবাই হা করে নিজেদের মতো চাওয়াচাওয়ি করলো। সবাই কুঞ্চিত দৃষ্টিতে ঢোক গেল। মেহনুরের সাথে প্রথম সাক্ষাৎ হয়ে গেছে ভেবেই নীতি খুশি হলেও মাহাতিমের চেহারা দেখে প্রকাশ করলো না। সাবির চোখের ইশারায় সিয়ামকে ইঙ্গিত করে কথাটি বলল। সিয়াম কথাটি বুঝে মাথায় হ্যাঁ সূচক ঈর্ষদ করে মাহাতিমের দিকে তাকালো। সরুকণ্ঠে বলল, দোস্ত, ইটস নর্মাল। তুই তো নোটিস করছিস কেন? তাছাড়াও ও ঘাওড়া মেয়েদের জন্য তুই এমন আপসেট থাকবি? মাহাতিম দৃষ্টি তীক্ষ্ণ করে তাকালো, কপাল ভাঁজ করে প্রশ্ন করলো, হু ইজ ঘাওড়া? তুই কি বললি? সিয়াম চট করে বলতে যাবে অমনি মাথায় তরাত করে চাটি খেলো। চাটিটা সৌভিক মেরেছিল। সিয়াম মাথায় হাত বুলাতে বুলাতে অকথ্য ভাষায় গালি দিয়ে সৌভিককে ধমক দিল। প্রীতি অতক্ষণ চুপ ছিল। সে অন্যমনস্ক ভঙ্গিতে বলল, ভাইয়ার একটা কথা জিজ্ঞেস করব? যদি সত্যি না বলো সোজা কাকামনির কাছে বিচার দিব। মাহাতিম শান্ত ভঙ্গিতে নিঃশ্বাস ছেড়ে বলল, বলে ফেল। জননীর নামে থেট দিতে যাস না। মা জননী শুনলে কি কাহিনী করবে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। সবাই উৎসুক দৃষ্টিতে টানটার উত্তেজনা নিয়ে প্রীতি তাকালো। ফারিন এমন ভাবে তাকিয়েছিল যেন প্রীতির মুখটা চোখ দিয়ে গিলে খাবে। প্রীতি সেদিকে ধ্যান না দিয়ে বলল, মেহনুরকে দেখলে কি ধুকপুকরি হয়? মাহাতিম এমন উদ্ভট কণ্ঠ শুনে প্রশ্ন কিছু বলবে অমনি মুখে টেনে তৌফিক দৃষ্টিতে বলল, বা হয়। আরেকবার এমন প্রশ্ন করিস তোরে থাপড়াইয়া বুঝামো। বড় ভাই এসব প্রশ্ন করে? দুদিনের মাইয়া কেমনে সবার সামনে প্রশ্ন করে? হায় রে কপাল, কি দুনিয়া আইলো। এই মাহাতিম, তুই তোর বন্ধুগুলারে টাইট দেস না কেন? শালা কেমনে ঠাস ঠাস কোয়েশ্চেন করতেছে। আমার বোন হইলে থাপড়াইয়া কানসা গরম করে ফলাইতাম। মাহাতিম গম্ভীর হয়ে বলল। তৌফের কথা শুনে হেসে ফেলল। হাসির ভঙ্গি তৌফের পিঠ চাপড়ে বলল, আমি ওদের এটাই শিখিয়েছি দোস্ত। কোনো প্রশ্ন আসলে হেজিটেট না করে সোজা দিতে। পেটে কথা রেখে লাভ কি? তাছাড়া প্রীতি এমন 20 শুধু ধমকাবো কেন? এবার প্রীতির দিকে তাকে শান্ত ভঙ্গিতে মাহাতিম বলল, শোন প্রীতি, সম্ভবত আমি ওকে দেখলে ধুকফুক ফিল করি না। ও তোর আর আমার চেয়ে ছোট। ওর মতো পুচকির জন্য আমার হার্টবিট ফাস্ট হবে কেন? বয়সের হিসেবটা এবার মিলিয়ে দেখ। শি ইজ টু ম্যাচ জুনিয়র। এটা হলেই তো চলে, তাই না প্রীতি? তোর ভাইয়ের বয়স কি ভুলে গেলি? মাহাতিমের কথা শুনে সবাই নীরবে তাকিয়ে রইল। এক হতাশা নিরাশ সবার বুক চেড়ে বেরিয়ে এলো। কাজ ও দায়িত্বের চাপে মাহাতিম যেন 30-এর কোঠা পেরিয়ে ফেলেছে, সেটা সবাই জানতো। মাহাতিম হাসি সুরে বলল, তোরা আমার লাইফটা যেন সেটেল করতে চাচ্ছিস আমি জানি। আমি এটাও জানি তোরা পুরো ইনফরমেশন কালেক্ট করে এখানে আমার প্ল্যান করতে বসেছিস। যে শুনেছিস এ বাড়িতে 4টা মেয়ে আছে আর সবাই বেশ সুন্দরী, তখনই তোরা চুপিসারে প্ল্যান করেছিস আমাকে টেনে আনলি। মা যেখানে আমার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে না,
সেখানে তোরা এত কাহিনী করবি ভাবা যায় না। আমি তো ভুলেও এখন ওই গ্রামে আসতাম না, তোরা যদি চাপাচাপি না করতি। আমি সত্যি আসতাম না, কিন্তু দয়া করে কাউকে আমার ঘরে চাপাইস না। ছুটিটা কাটাতে এসেছি, শান্তিমতো কাটাইতে দে। আমার প্রফেশনাল লাইফে ব্যস্ত হয়ে পড়লে কবে আসবো ও জানা নেই। তোদের সব কটাকে আমি চিনি। সৌভিক, দেখ বন্ধু, তুই আমার 3 বছরের জুনিয়র হওয়া সত্ত্বেও আমাকে এরকম বুঝিস। তোর সাথে আমার বোঝাপড়াটা ঠিকঠাক, কারণ তুই আমার ওপর কোনো বিষয় নিয়ে ফোর্স করিস না। কিন্তু দোস্ত, তোরা কেউ চাইলে এসব প্রেমের বিয়ে জোর জবরদস্তি করিস না। মন থেকে কিছু ফিলিংস না করলে ওইসব বাধা দেওয়া যায় না। কিছু মনের বিপক্ষে, কিছু অজানা, পসিবল না। সৌভিক তো ফসিয়াম কিছু বুঝে না, চুপ থাকলো। মাহাতিম সবারই বড়, কিন্তু আচরণের দিক থেকে তাকে সবার প্রিয়। সৌভিকের সাথে এক এলাকায় পরিচয়, সেই থেকে ওদের সাথেই খাতির। জীবনে কোনো ক্লোজ বন্ধু মাহাতিম বানায়নি। বছরে একবার বাংলাদেশে আসে, এবার ব্যতিক্রম হয়নি। সাবির সামির দুজনেই ভাই, তবে অজ্ঞান ফারিন আরো বেশি পাগল। মাহাতিমের স্বভাবটা একরোখা হলেও ক্ষেত্র বিশেষ মাঝে মাঝে রেগে যায়। ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলা যায়, মাহাতিম সেটাই দেখা যায়। তবে সহজাত শান্ত স্বভাবের, কিন্তু মাহাতিম নিজের সাধারণভাবে রেখেছে এবং মানুষের সাথে শান্ত চেহারায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। জীবনে গোছানো হলে নিজেকে কঠোর নীতি নিষেধ রাখতে হবে, তা তার পছন্দ না। কিন্তু মানুষের জীবনে সব থাকা সত্ত্বেও অদ্ভুত শূন্যতা যেমন বিরাজ করে, তেমনি মাহাতিমও তার গোছানো জীবনে কিছু একটার কমতি অনুভব করে। সকালের নাস্তা সারতে খাবার ঘরে যায় মাহাতিম। সেখানে গিয়ে সবার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, শুধু নীতি আর শাহনাজ একসঙ্গে গল্প করে রুটি তরকারি খাচ্ছিল। মাহাতিম বসতে দেখে শাহনাজ তড়িঘড়ি করে উঠে প্লেট এগিয়ে দিয়ে রুটি আর একটা বাটি তরকারির ঝোল বেড়ে দেয়। মাহাতিম পুনরায় টেবিলে বসতে মাহাতিম রুটি ছিঁড়তে থাকে। ছেঁড়া রুটিটা ঝোলের চুবায় নিতেই নীতির কথার মাঝে শাহনাজকে বলে ওঠে, আচ্ছা, সকাল থেকে মেহনুরকে কোথাও দেখছিলাম না, ও কোথায়? ও কি ঘুম থেকে ওঠেনি? খেতে গিয়ে মাতারিত হোঁচট খেলো। মাহাতিম ঝোলে ভেজানো রুটিটার চিবোতেও সাহস পাচ্ছে না। মেহনুর যে লজ্জায় আর রুম থেকে বের হচ্ছে না, স্পষ্টরূপে বুঝে গেছে মাহাতিম। নিজে প্রচুর গালাগাল করলো সে। কাল কেন ওইখানটায় গিয়েছিলি? একটা মেয়েকে লজ্জায় ফেলার ইচ্ছা কোনো কালে ওর ছিল না। নীতি প্রচণ্ড প্রশ্ন শুনে শাহনাজ রুটি ছিঁড়তে পারলো না। মন উদাস করে নিচু সুরে বলল, ওর শরীর খারাপ নীতি, ভোরবেলা থেকে জ্বরে কাঁপছে। ছোট মা ফজরে নামাজ পড়ে মনে হয় রুমে গেছে, গিয়ে দেখ জ্বরে কাঁপছে নাকি। দাদাভাইয়ের জন্যই তো তাড়াতাড়ি খাওয়া সারলো, ডাক্তার ডাকা ছাড়া উপায় নেই, জ্বরপট্টিতে কাজ দিচ্ছে না। 7টার দিকে একবার গোসল করিয়েছি, কাজ হয়নি, জ্বর একদম কমছে না। নীতি কথাগুলো শুনে পদে পদে চমকাচ্ছিল। অসুস্থ হওয়ার আসল কারণটা অনুমান করতে তৎক্ষণাৎ কিছু মনে পড়ে ভঙ্গিতে দ্রুত মাহাতিমের দিকে তাকালো। অমনিতেই গলা শুকিয়ে এলো তার। মাহাতিম তখন প্লেটের দিকে তাকিয়ে সাংঘাতিকভাবে রুটি মুচড়াচ্ছিল। হাতের ভয়ঙ্কর পিষ্টনে রুটিটা টুকরো টুকরো হয়ে ছিঁড়ে যাচ্ছিল। নীতি ঠোঁট ভিজে মাহাতিমের দৃষ্টি রেখে পানির গ্লাসে চুমুক দিল। গলাটা ভিজিয়ে ভীষণ দরকার। হ্যাঁ, গলাটা ভেজানো এখন ভীষণভাবে দরকার।